আমাদের বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সপ্তাহ নিয়ে আমি পর্ণা আপনাদের সামনে। আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। মঞ্জুরি, বর্ষাকাল পড়ে গেছে, প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর এই সময়ে প্রেগনেন্ট মহিলারা যারা রয়েছেন, গর্ভবতী মহিলারা যারা রয়েছেন, তারা খুব দোনামোনায় থাকেন। তারা কি খাবেন, কিভাবে সংক্রমণ এড়াবেন, কারণ এই বর্ষাকালে ভীষণ ভাবে আমরা দেখতে পাই সংক্রমণের ঝুঁকি বাড়ে, ফুড পয়জনিং এর একটা আশঙ্কা থেকে যায়, হজমের সমস্যা হয়। তো সেক্ষেত্রে জানতে চাইবো যে আহ, কি এমন পুষ্টিকর ডায়েট আপনি সাজেস্ট করবেন গর্ভবতী মহিলাদের জন্য, যাতে তারা সুস্থ থাকতে পারেন, তাদের গর্ভস্থ সন্তান সুস্থ থাকতে পারে। আর কি বলবেন, বর্ষাকাল শুরু হলে তাদের ডায়েটে কি পরিবর্তন আনা উচিত? সবার আগে বলি, বর্ষাকালে সবার ক্ষেত্রেই খুব এই সময়টা একটুখানি সংক্রমণের ঝুঁকি দেখা যায়। কিন্তু যারা গর্ভবতী মহিলা, প্রেগনেন্ট ওমেন, তাদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা আরো বেশি হয়ে দাঁড়ায়। কারণ তাদের এই সময় প্রচন্ড হাইজিন মেনটেন করে চলতে লাগে। মানে যা কিছু খাবে খুব ভেবেচিন্তে চলতে লাগে। এবার সেই জিনিসগুলোর জন্য তার মানে লাইফস্টাইলে অনেক কিছু চেঞ্জেসও আনতে লাগে। তো সবার আগে বলবো যে তার ডায়েটটা সে যখন খাবে, তাকে অনেক কিছু ভেবে চিন্তে খাবে। হুম। কিন্তু মেন যে জিনিসটা খাবার তো মানে সাইড, যেটা মেন জিনিসটা করতে হবে সেটা হলো হাত ধুয়ে খাবার খাওয়া, খাবারটা পরিষ্কার করে ধুয়ে রান্না করা, বা তিনি যখন খাবেন পরিষ্কার থালায় খাওয়া। যত রকমের হাইজিন মেনটেন করা যায় সেটা মেনটেন করবেন। এছাড়া বাসি কোনো খাবার খাওয়া না, অনেকক্ষণ ধরে বাইরে পড়ে থাকা খাবার খাওয়া না, বা কোনো কাঁচা জাতীয় কোনো খাবার খাওয়া না। এই জিনিসটাকে সবার প্রথমে মেনটেন, তারপরে আসবে তার ডায়েট। ঠিক। আর বর্ষায় বা এই বর্ষাকালে কোন 5টি খাবার রোজকারের ডায়েটে যদি রাখা হয়, তাহলে মা আর গর্ভস্থ শিশু দুজনেরই উপকার হবে? এই সময় মানে সবার আগে ফলো রাখতে হবে যে আমার ডায়েটে যেন হেলদি খাবার থাকে। মানে সবকিছু ফলো রাখতে হবে, মানে প্রোটিন, জিঙ্ক, আয়রন, ফোলেট সবকিছু যেন আমার ডায়েটে থাকে, সেটা দেখে ভেবে চিন্তে তার ডায়েটটাকে বানাতে হবে। কারণ এই সময় তার সমস্ত কিছুর পুষ্টি দরকার, কারণ তার ভেতরে যে বাচ্চাটি রয়েছে তার সেখান থেকে পুষ্টিটা পাবে বলে সব দরকার। তো এই জন্য প্রত্যেক দিনের মানে পাতে মাছ, মাংস, ডিম, দুধ, দই, যাদের একটু দুধে খুব অসুবিধা হচ্ছে তারা দই খান বা পনির খান। অনেকে আছে এই সময় দুধ খেতে পারেন না, ভমিটিং ভাব হ্যাঁ। থাকে বলে। তো সেই জায়গায় দইটা খান। প্রতিদিনের ডায়েটে যদি দইটা থাকে, দই হলো প্রোবায়োটিক, মানে আপনার যে এই সময় খুব হজমের সমস্যা থাকে সেই হজমের সমস্যাটাও কিন্তু করবে। আর এই সময় যাই খাবেন ভাববেন যেন মানে ইজি ডাইজেস্ট হয়। একদম। সহজ পাচ্য খাবার, পরিচ্ছন্ন খাবার, এই জিনিসটা মেন আগে মেনটেন করবেন। এছাড়া একদম। প্রতিদিনের ডায়েটে দই, মাছ, মাংস, শাকসবজি, ফল, এই যেন ডায়েটে প্রত্যেক দিন থাকে। বাদাম, সিডস, এগুলো যেন প্রতিদিনের ডায়েটে। অবশ্যই, অর্থাৎ যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা এই মুহূর্তে মঞ্জুরি বললেন, সেটা হচ্ছে সহজ পাচ্য খাবার, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখা খাবার। এটা কিন্তু আপনার মানে গর্ভবতী যে কোনো মহিলার ডায়েটের প্রথম একটা শর্ত হতে হবে, যে সহজ পাচ্য খান কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খান। একটা ব্যাপার একটু জানতে চাইবো, গর্ভবতী মহিলারা অনেক সময় অনেক রকম খাবার খেতে পারেন না, তাদের একটা ভমিটিং টেন্ডেন্সি আসে, অনেক রকম সমস্যা হয় খেতে। কিন্তু আমরা দেখেছি যে বাইরের তেলে ভাজা, বা ধরুন বর্ষাকালে মানে বৃষ্টি হচ্ছে প্রচন্ড, একটু স্পাইসি কিছু ফাস্ট ফুড খাওয়ার ইচ্ছে হলো, অনেক সময় এটা হতেই পারে, একটা ক্রেভিংস আসে অনেকেরই। এই লোভ সামলাবেন কি করে, নাকি অল্প খাওয়া যেতে পারে বিষয়টা? হ্যাঁ, এই সময় কি হয়, সবাই বলে যা মনে চায় তাই খাও, হুম, হুম। সমস্ত কিছু খাও, কোনো অসুবিধা নেই। এটা অনেক মানে আমার বড়দের মুখে শুনে যখন ভালো লাগছে তো খাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ভালো লাগছে খাওয়ার পরে যে আপনার কষ্টটা হবে, সেই কষ্টটার আগে থেকেই আমি বলে রাখি, এই সময় সত্যি বর্ষাকাল প্রচন্ড ভাজা পোড়া খেতে ইচ্ছা করে। আর যারা গর্ভবতী মহিলা তাদের এতটাই বমির টেন্ডেন্সি থাকে, সবসময় সবকিছু খেয়ে উঠতে পারে না, তার জন্য তাদের ক্রেভিংটা হওয়াটা মানে হরমোনাল চেঞ্জেস এর জন্য আরো বেশি ক্রেভিংটা তাদের বেশি থাকে। তো আমি এই জন্য বারবারই বলবো যে রাস্তার ভাজা পোড়া জিনিসটা একদমই খাবেন না, কারণ এই সময় কিন্তু প্রচন্ড অ্যাসিডিটি প্রবলেম নর্মালি হয়ে থাকে। আপনি যদি ঘরের খাবার খান তাও একটা অ্যাসিডিটি হয়। এবার যারা ভাজা পোড়া বেশি খাবে তাদের কিন্তু অ্যাসিডিটিটা খুব বেশি বেড়ে যায়। আর এই সময় আপনি একদম। চাইলেই যখন তখন 2-3 রকমের ওষুধও খেয়ে নিতে পারবেন। তো আপনার এখানে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে ওষুধও খেতে হবে। অনেক কিছু রেস্ট্রিকশন চলে আসে, তো তার জন্য আমাদের উচিত কি, আমাদের খাবারটাই মেনটেন করে চলা উচিত। যে দিনের মধ্যে 4-5 বার চা বা কফি না খাওয়া, ভাজা পোড়া না খাওয়া, বা বাইরের কোনো ফুডই না খাওয়া। এই সময় কিন্তু এই যে বাইরের ফুড বা ভাজা পোড়া, চা, কফি, এগুলোতে এত বেশি অ্যাসিডিটি হতে থাকে যে নিজেরও কষ্ট হবে, বাচ্চারও কষ্ট হবে। আর সবচেয়ে বড় কথা, এসবই আপনি চাইলেও প্রচুর পরিমাণে ওষুধ খেতে পারবেন না।
অনেক রেস্ট্রিকশন থাকতে হয়। তার জন্য খান, মাসে অ্যাটলিস্ট একদিন খান, একদম না বলবো না, একদিন খান। কিন্তু প্রতিদিনই যে ডায়েটটা থাকে সেই ডায়েটটা যেন খুব সিম্পল ডায়েট থাকে, যেটা আপনার ভালো লাগে। ঘরে মাছ, মাংস, ডিম সব রকমের খাবার খান, কিন্তু সেটা খুব সিম্পল খাবারের। একটি বিষয় এখানে, বর্ষাকালে ফুড পয়জনিং এর বিষয়টা মানে ঝুঁকি থেকে যায়। এটা যে শুধুমাত্র বাইরের খাবার খেলেই হয় তা কিন্তু নয়। অনেক সময় আমরা দেখেছি বাড়ির খাবার খেয়েছেন, সাধারণ খাবার খেয়েছেন, সেখান থেকেও কিন্তু ফুড পয়জনিং একটা বা খাদ্যে বিষক্রিয়ার একটা ব্যাপার চলে এসেছে, বা তাই সেটার থেকে শরীর খারাপ হয়ে গিয়েছে। তো কিভাবে নিজেদের সুরক্ষিত রাখবো? হ্যাঁ, এই সময় এমনও হয় লোক সবাই বলবে যে আমি তো ঘরের খাবার খেয়েছি, তাও কেন আমার হ্যাঁ, ফুড পয়জনিং হলো। হ্যাঁ, এটা সেই সময় জল থেকেও, এই হ্যাঁ। সময় যে আপনি যে জল খাচ্ছেন প্রতিদিনে সেটা থেকেও হওয়ার চান্সেস থাকে। তার জন্য আপনি নয় আরো ওয়াটার, প্রপার আরো ওয়াটার, নয় জলটা ফুটিয়ে খাবেন, 3 থেকে 3.5 লিটার করে জল, নয় ফুটিয়ে খান, নয় আরো ওয়াটার। আর এছাড়া যা যা ঘরের খাবার আপনি খাবেন, দেখবেন চেষ্টা করে যেন খাবার রান্না মানে সদ্য রান্না করা খাবার খেলে বেশি ভালো হয়। একদম গরম গরম খাবার, যেটা ইমিউনিটি পাওয়ারটা খুব ভালো ডেভেলপও করবে। তাও যদি পসিবল না হয়, 2 ঘন্টার বেশি খাবারটা যেন বাইরে না থাকে, সেটা হলে ফ্রিজে রেখে দিন। ফ্রিজে রেখে দিয়ে তারপরে মানে রান্না করার পরে হয়তো অনেকক্ষণ ধরে বাইরে রয়ে গেল, তারপর সেই খাবারটা খাচ্ছেন, সেটা না। এই সময় খুব ব্যবসা ওয়েদার থাকে, খাবার কিভাবে ভেতর থেকে নষ্ট হয়ে যাবে, ব্যাকটেরিয়া ক্রিয়েট হয়ে যাবে, সেটা আপনি হয়তো বুঝতে পারবেন না। তো বেটার হয় সেটাকে ফ্রিজে রেখে দিন, তারপরে যখন খাবে সেটাকে গরম করে ভালো করে খান, কোনো রকমের ব্যাকটেরিয়া জন্মাবেই না। তার জন্য এই ছোট ছোট সতর্কতাকে অবলম্বন করে এই সময়টা চলতে লাগবে, কারণ এই সময় ফুড পয়জনিং এর চান্সটা খুব বেশি থাকে। আর ফুড পয়জনিং মানেই ডায়রিয়া, ডায়রিয়া মানেই সেই সময় বমি হওয়া, মানে শরীর ছেড়ে দেওয়া। একই এই সময় আপনি ঠিক থাকবেন, খাবার ঠিক মতন খেতে পারবেন না, জল বেশি খেতে লাগে, তো এই ডায়রিয়া বমি এসবের থেকে আরো শরীর দুর্বল হয়ে যাবে। তো তার জন্য প্রত্যেকটা স্টেপ কি খুব ভেবে কিন্তু চলতে লাগে। এবং এমন একটা সময় চলছে, এমন একটা আবহাওয়া চলছে যে বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কমছে না, ফলে গরমটা কমছে। খাবার যদি আমরা রান্না করে বাইরে রেখে দিই কখন কিভাবে নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু সেভাবে বোঝা হ্যাঁ, যাচ্ছে না। একদম। সুতরাং এই একটা ব্যাপারে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে। বাড়ির খাবার মানেই যে সেটা সুরক্ষিত সেটা কিন্তু সবসময় নয়। আপনাকে সতর্ক থাকতে হবে সেটা আদৌ সুরক্ষিত কিনা। একদমই। আর যারা বাইরে বেরোচ্ছেন, যে সমস্ত প্রেগনেন্ট মহিলারা বাইরে বেরোচ্ছেন, তারা অনেক সময় বলেন যে আমি বাইরে স্যালাড খেয়েছি, বাইরে ফল খেয়েছি, কাটা ফল খেয়েছি বা জুস খেয়েছি, সেটা কতটা নিরাপদ? একদমই নিরাপদ না। মানে সবচেয়ে বেশি যেটা মানে হার্মফুল সেটা হলো বাইরের কাটা ফল, তা ফলের জুস খাওয়া আর কাঁচা স্যালাড খাওয়া। এই সময় তো সবার আগে কাঁচা জাতীয় কোনো জিনিসই খাওয়াটা বারণ করে দেওয়াটাই বেটার, কারণ চারদিকে কোনো ফল খুব ভালো হেলদি সেটা ভেবে আমরা বাইরের কাটা ফল খেয়ে নিলাম, সেটার মধ্যে পুরো ব্যাকটেরিয়া। কারণ এই সময় বর্ষাকালে কি ব্যাকটেরিয়ার সংক্রমণটা খুব বেশি থাকে, তো কাটা ফলের ওপর ব্যাকটেরিয়াটা খুব বেশি সংক্রমণ হবে। কতক্ষণ আগে কাটা আপনি জানেন না, জুসটা কি জল দিয়ে তৈরি করছে সেটা আপনি জানেন না, ফলটাকে আদৌ ধুয়ে তৈরি হচ্ছে কিনা সেটা আপনি জানেন না। প্লাস কাঁচা স্যালাড, যে স্যালাডটা হয়তো ভালোভাবে ওয়াশই করা নেই, পুরো ব্যাকটেরিয়া ভর্তি, সেটা খাচ্ছেন, কিন্তু আপনি ভাবছেন যে আমি তো হেলদি খাবার খাচ্ছি, কিন্তু না, সেটা যে আরো সবচেয়ে বেশি আনহেলদি হয়ে যাচ্ছে। তো তার জন্য এই সময় কিন্তু বাইরের খাবার, শুধু গর্ভবতী মহিলাদের বলবো না, আমি সবার ক্ষেত্রে বলবো, বাইরের ফল, ফলের জুস বা কাটা ফলের জুস, কোনো শাকসবজি মানে বাইরে যেটা কাঁচা স্যালাড যেগুলো তৈরি হয় সেগুলো কিছুই খাবেন না। আর আমাদের বাড়ির মা কাকিমারা অনেক সময় বলে থাকেন যে বর্ষায় শাক খাবেন না, শাক পাতা খাবে না। বিশেষ করে মাশরুমের উপরে অনেকে নিষেধাজ্ঞা চাপান যে শাক পাতা মাশরুম এসব খাবেন না। আপনি কি বলেন, এগুলো এই সময়টা কি খাওয়া উচিত নাকি একটু এড়িয়ে চললেই ভালো? হ্যাঁ, ডায়েটে তো রাখা উচিত শাকসবজি। একটা মানে গর্ভবতী মহিলার তার ডায়েটে শাকসবজি রাখাটা প্রচন্ড ভাবে দরকার, কারণ সেখানে আয়রন পাবে, ফোলেট পাবে, যেটা ওনার ক্ষেত্রে খুব দরকার। কিন্তু সেটাকে এড়িয়ে চললে তো চলবে না, কিন্তু তাহলে সেটাকে খুব ভালো করে মানে রান্না করার 30 মিনিট আগে ভিনিগার দিয়ে সেটাকে জলের মধ্যে চুবিয়ে রেখে সেই ব্যাকটেরিয়াটা কেটে গেলে পরে তারপরে সেটাকে ধুয়ে তারপরে রান্না করা উচিত। এবার সেই রান্না করা খাবারটা প্রপার গরম গরম খেয়ে নেওয়াটা দরকার। এছাড়া আমি মাশরুমের ক্ষেত্রেও বলবো, মাশরুমটা খুব রিস্কি হয়ে যায় বর্ষাকালে, যতটা হ্যাঁ, পারবেন এড়িয়ে চলবে। যদিও খান, কিন্তু ভালো করে বয়েলড করে, মানে বয়েলড মানে প্রপার বয়েলড করে জল ফেলে দিয়ে তারপরে রান্না করে সেটাকে খেতে পারে। আচ্ছা। এ সময় কাঁচা একদমই না। সুতরাং কাঁচা বিষয়টা, কাঁচা যে কোনো খাবার একটু এড়িয়ে চলে যদি বয়েল করে নিতে পারেন, একটু সেদ্ধ করে নিতে পারেন, তাহলে সেটা শরীরের পক্ষে ভালো হবে। একদম। মাছ, মাংস, ডিম খাওয়ার পরামর্শ দেন প্রত্যেকে এই অবস্থায়, এই প্রেগনেন্সি পিরিয়ডে প্রত্যেকে বলেন যে প্রোটিনটা ভীষণভাবে জরুরি। কিন্তু দরকার। বর্ষাকালে আহ এটা খাওয়ার জন্য, এই আমিষ জাতীয় খাবার খাওয়ার জন্য কি ধরনের সতর্কতা নেব? হ্যাঁ, এই সময় মাছ, মাংস, ডিম মানে খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানে গর্ভবতী মহিলার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যেন মাছ ভালো করে ধুয়ে বা মাংস ভালো করে ধুয়ে প্রপার বয়েলড করে যেন রান্নাটা হয়,
আর মাছ খুব সাবধানে খাবেন এই সময়। ডিমটা প্রপার খেতে পারেন, মানে ডিমে যথেষ্ট ভালো প্রোটিন আছে এই সময় দরকারও তার ক্ষেত্রে। তো পরিষ্কার ভাবে ধুয়ে ভালো করে রান্না করে যদি সেটা অনেকক্ষণ ধরে বাইরে ফেলিয়ে না রেখে গরম গরম খাওয়া যায়, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এবং বাড়িতে রান্না করা, প্রত্যেকটা বাড়িতে পদই তৈরি যেন রান্না, বাড়িতে রান্না করা হয়। হ্যাঁ বাড়িতে রান্না করা। আর অনেকের দুধ সহ্য হয় না, একটা সমস্যা হয়, দুধ খেলে অনেকেরই অ্যাসিডিটির প্রবলেম হয়, বিশেষ করে গর্ভাবস্থায় দুধ খেলে অনেকের ভমিটিং টেন্ডেন্সি আসে। সেক্ষেত্রে আপনি কিছুক্ষণ আগেই দই পনির এগুলো খাওয়ার পরামর্শ দিলেন। অনেকে আবার আছেন যারা বলেন, বিশেষ করে বাড়ির বড়রা, যে বর্ষাকালে দই খাওয়া উচিত নয়। এই ধারণা কি ঠিক? একদমই নয়। সবচেয়ে বড় কথা, এই সময় গর্ভবতী মহিলাদের আয়রন আর ক্যালসিয়ামের খুব বেশি প্রয়োজন। ডাক্তার তো মেডিসিন দিয়েও দেয়, তার সাথে যে খাবারের মধ্যে দিয়েও আমাদের দরকার, সেখানে আয়রন আর ক্যালসিয়ামটা যেন প্রপার পড়ছে কিনা সেটা কিন্তু ফলো করাটা খুব দরকার। তো সেখানে যদি দুধ, আমরা সবাই জানি যে ক্যালসিয়াম বলতে গেলে দুধ দই ডিম এসবের কথা আমরা সবার আগে আমাদের মাথায় আসে। তো যাদের এখানে দুধ সহ্য হচ্ছে না কোনো অসুবিধা নেই, তারা এখানে দই খাক, প্রত্যেকদিন পাতে দই রাখুক, কিন্তু দইটা যেন একদম ফ্রিজ থেকে বার করে খাওয়াটা হয়। প্রতিদিন বাড়িতে যদি বাটিতে দই পেতে খাওয়া হয়, ঘরে পাতা দই, সেই দইটা কিন্তু আরামসে সে খেতে পারে, কিন্তু একদম ফ্রিজ থেকে সাথে সাথে বের করে না। ঘরে পাতা দই প্রত্যেকদিন এক বাটি করে খাওয়া তার ডাইজেশনের জন্য খুব উপকার। সেটা ক্যালসিয়াম তো পাবেই, এছাড়া তার ডাইজেশনও প্রচন্ড ইমপ্রুভ করবে, কারণ এই সময় প্রচন্ড ভাবে মানে ডাইজেশনের একটা অ্যাসিডিটির সমস্যা থেকে থাকে প্রত্যেক গর্ভবতী মহিলাদের। তো সেই জায়গাটায় কিন্তু খুব হেল্পফুল হবে যদি প্রত্যেকদিন এক বাটি করে পাতে দই রাখতে পারেন। আচ্ছা, সুতরাং ফ্রিজ থেকে বার করে নয়, কিন্তু নর্মাল টেম্পারেচারে যদি এক বাটি দই খাওয়া যায় সেটা ভীষণ ভালো। সেটা শীত গ্রীষ্ম বর্ষা যে কিন্তু কোনো হ্যাঁ, কালে। যাদের ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকবে তারা রাত্রে একদমই দইটা খাবেন না, পুরো আচ্ছা রাত্রে দইটা অ্যাভয়েড। আচ্ছা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, রাতে নয়, দিনে খান, কিন্তু নর্মাল টেম্পারেচার এখানে দই খান। হ্যাঁ। আর কোন ফল খাবো আর কোন ফল খাবো না, এটা নিয়ে একটা বেশ দ্বন্দ্ব চলে। পেঁপে আনারস এগুলো খাবেন না এরকম বলা হয় গর্ভবতী মহিলাদের। আপনি একজন ডায়েটিশিয়ান হিসেবে কি পরামর্শ দেবেন? সব রকমের ফলই খাওয়া উচিত। এই যে পেঁপে বা আনারসের একটা মিথ আছে সবার মধ্যে, এটা নিয়ে মিথটা রাখার দরকার নেই। পেঁপে খুব ন্যাচারালি খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। বাইরে যদি নর্মালি পিল অফ করে খাওয়া যায়, বাইরের কষটা ভালো না, সেই জন্য অনেকে না করায়, কারণ অ্যালার্জেটিক প্রবলেম থাকতে পারে অনেক গর্ভবতী আচ্ছা মহিলাদের। তো সেই হিসাবে ওই জায়গাটাকে অ্যাভয়েড করা হয়, কারণ এই সময় তো তাকে ভাবলে চলবে না, তার ভেতরে যে জন্মাচ্ছে তার কথা ভাবতে লাগবে। তো সেই অ্যালার্জেটিক প্রবলেম গুলো থেকে অনেক সময় অ্যাভয়েড করতে বলা হয়। তো এছাড়া আপেল, কলা, তারপরে বেদানা সবচেয়ে বেশি খুব দরকার এই সময়টা আয়রনের জন্য, বেদানা। এছাড়া কোন রকমের ভিটামিন সি সমৃদ্ধ যে লেমন, সেগুলো ফ্রুটস খান, চিকু খান, সমস্ত রকমের ফল খেতে পারবেন, শুধু আচ্ছা, বাইরের কোনো কাটা ফল না। আর এই সময় তরমুজ বা খরমুজ বাইরে না কেটে খুব বিক্রি হয়, এই হ্যাঁ ফলও না বা এই ফলের জুসও। ঠিক। আর শুধু তো খাবার নয়, ধরুন জলটাও ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক কতটা জল খাবো, এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন আসে। তো প্রেগনেন্সি পিরিয়ডে জল কতটা খাবো, এটা অনেকেই প্রশ্ন করে, কি প্রশ্নকর, বলবেন? হ্যাঁ এই সময় সত্যি জলটা খুবই বেশি দরকার। 3.5 লিটার তো আমি বলবো, তার বেশি হলে একটু ভালো হয়, কিন্তু 3.5 লিটারটা যেন মানে কভার করা আচ্ছা, জলটা। সে জল খেতে পারছে অবশ্যই না এই কিন্তু, বর্ষাকালে ফুটিয়ে খাওয়া উচিত বাড়ি। হ্যাঁ হ্যাঁ নয়, আর বাড়িতে আরো থাকলে কোনো অসুবিধা নেই, আর সেটাও সেলফ হ্যাঁ, ওয়াটার। কিন্তু জল হয়তো অনেকে খেতে পাচ্ছে না হয়তো বেশি পরিমাণে জল, তোমার সে জুস খাক, ফলের জুস করে খাক, মানে আচ্ছা। অ্যাটলিস্ট যেন জলের লিকুইডটা যেন শরীরে বেশি পরিমাণে যায় সেটা দেখতে লাগে। আর আমরা দেখেছি এই গর্ভাবস্থায় অনেক সময় গ্যাস, বদহজম বা একটা অ্যাসিডিটির একটা টেন্ডেন্সি থাকে ভীষণ, মানে এটা ভীষণ কমন একটা সমস্যা প্রত্যেক ডাক্তারের কাছে, এবং আপনাদের কাছেও বোধহয় একই সমস্যা নিয়ে মহিলারা যান। তো আপনারা কিভাবে এটাকে, এর সঙ্গে বোঝার পরামর্শ দেন, কি বলেন? সবার আগে তো বলবো চা কফিটা বারবার খাওয়া যাবে না। হ্যাঁ অনেকের আছে ভালো লাগছে না বলে হয়তো দিনে একবার হয়তো খেলেও চা কফিটা পুরোপুরি এড়াতে হবে, প্রচন্ড ভাবে এটা অ্যাসিডিটি করে। এছাড়া মানে আদার জল, তুলসী আদা দিয়ে যে হার্বাল টি বানানো হয় সেটা খেতে পারেন, বা আদা জোয়ান দিয়ে জল বানিয়ে সেই জলটাও কিন্তু প্রচন্ড অ্যাসিডিটির জন্য খুব ভালো উপকারী হিসেবে কাজ করে। তো সেগুলোকে ঘরোয়া পদ্ধতি হিসেবে এই টোটকাগুলোকে তাহলে এটা খাওয়া যেতে পারে। এবার একটা প্রসঙ্গে আসি, যেটা ভীষণ এখন দাঁড়াচ্ছে সমস্যায়, এবং অনেকের মুখেই শোনা যাচ্ছে, গর্ভকালীন ডায়াবেটিস। এই গর্ভকালীন ডায়াবেটিস থাকলে ডায়েটে কি কি পরিবর্তন আনা উচিত? হ্যাঁ, এটা আজকালকার ডেটে শুধু গর্ভকালীন ডায়াবেটিস না, দেখা যাচ্ছে প্রেগনেন্সির টাইমে থাইরয়েড আর ডায়াবেটিসটা আসে। হ্যাঁ, তবে এটা আমরা জেস্টানাল ডায়াবেটিস বলে থাকি, মানে এটা হয়তো প্রেগনেন্সির পরে তার চলেও যেতে পারে, তার কিন্তু থাকবে এরকম কোনো কথা নেই, কারণ তার হয়তো প্রিভিয়াস হিস্ট্রিতে ডায়াবেটিস ছিল না, ছিল। কিন্তু তার এই মানে ডায়াবেটিসটা এসছেই তার এই প্রেগনেন্সির টাইমে।
তো এটা কি জেস্টারাল ডায়াবেটিস আমরা বলে থাকি, কিন্তু এটা হয়তো চলে যাবে, এই নিয়ে এত ভয়ের কিছু নেই। কিন্তু এই সময়টা যাদের ডায়াবেটিস ধরা পড়বে তাদের কিন্তু খুব মানে ভেবে খাওয়া দাওয়া খেতে হবে, কারণ অনেকের এই সময় ক্রেভিংস হয় বলে প্রচুর মিষ্টি খেয়ে ফেলে। কারণ বলে যে মিষ্টিতে তো কোনো হ্যাঁ। অপকারী কিছু নেই, উপকারী আছে, খাওয়া যাক, তো এই সময় প্রচুর মিষ্টি খেয়ে ফেলা হয়। মিষ্টি আলু অনেকে খায়, তারপরে আঙ্গুর খায়, তখন এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। কারণ এই সময় কার্বটাও প্রচুর পরিমাণে ভাত খাওয়া হয়, কার্বও খাওয়া হয়, তখন সবকিছুকে একটু পরিমাপ মেপে অ্যাভয়েড করে সেই জায়গায় আপনি ওটস খেতে পারেন, ওটস, ফ্রুটস, শাকসবজি, এগুলোকে তখন বাড়িয়ে দিতে হবে। তো এই জন্য ডায়াবেটিক্সটা যাতে না হয়ে যায় সেটার জন্য আগে থেকে প্রিকশন নিতে হবে, আর যাদের হয়ে গেছে তাদের কিন্তু এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে। এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ এবং ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে তবেই আপনারা কিন্তু খাবারগুলো একদম। খাবেন। অনেক গর্ভবতী মহিলা তারা অনেক অনেক দিন ধরে তারা অফিস যান, 7 মাস 8 মাসেও দেখেছি আমরা অফিস হুম। করছেন। ইনফ্যাক্ট আমি নিজেও সেই অফিস করেছি এই সময়। তো যারা এই সময় অফিস যাচ্ছেন তাদের তো আলাদা ভাবে একটা প্রিকশন নিতে হয়। সেক্ষেত্রে টিফিনে তারা কি কি রাখবেন যেটা তাদের বাইরে খেতে হবে না, স্বাস্থ্যকর হবে এবং এই বর্ষাকালে তাদের শরীর সুরক্ষিত থাকবে? হ্যাঁ, এই সময়টায় যারা বাইরে যায় অফিসের জন্য তাদের পক্ষে মানে পসিবল হয় না সবসময় ভাত নিয়ে যাওয়াটা, তো আমি হ্যাঁ, বলবো না, কারণ ভাতটা অনেক সময় হয়তো সকালবেলা রান্না করা ভাত বেলার দিকে হয়তো সেভাবে ভালো থাকলো নষ্ট না। হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, অনেক কিছু নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে, তো সে সময় রুটি ক্যারি করতে পারে, রুটি আর সব রকমের একটা শাকসবজি, এটা ভেজিটেবল হয়, প্রপার একটা ভেজিটেবল। রুটির সাথে আচ্ছা। ভেজিটেবল রইলো, তার সাথে একটা ডিম সিদ্ধ রইলো, তাহলে এখানে প্রপার আমার তিনটে জিনিসই পড়ছে, কার্ব, প্রোটিন, ফ্যাট সবকিছু পড়ছে, মানে একটা প্রপার মিল আমার এখানে কমপ্লিট হবে। এছাড়া একটা তারপরে হয়তো সে লাঞ্চ করলো, তারপরে যাতে একটা ফ্রুটস বোল থাকে, সে ক্যারি করতে পারে একটা ফ্রুটস অফ বোল, এখানে ফ্রুটসটাও তার যাচ্ছে। এছাড়া তো জলটা কন্টিনিউ খেতেই হবে, যদি একান্ত প্রবলেম হয়, মানে জুসটা তো আর বাড়ি থেকে ক্যারি করে অত টাইমের জন্য হ্যাঁ। পসিবল না, এর থেকে ফ্রুটসটা খাওয়াটাই বেটার। তো আচ্ছা। এছাড়া যদি অনেকে মনে করে যে না রুটি প্রত্যেকদিন ভাল লাগছে না, তো সেখানে ওটস নিতে পারে, বা ডালিয়ার খিচুড়ি করে নিতে পারে, মানে এই জিনিসগুলো, তারপরে বেসনের চিল্লা বানিয়ে নিতে পারে, যেগুলো তার কাছে মনে হবে, কারণ এই সময় খুব বেশি মানে খাবারটার প্রয়োজন, তাকে বারে বারে অনেকবার খেতে হবে, তার খিদের চাহিদাটা থাকবে। তাই ওই মানে 5 থেকে 6টা এই খাবারটাকে ডিভাইড করে দিব। আচ্ছা, মানে আর এই আপনি বলতে চাইছেন যে সারাদিনের ছোট ছোট মিল হওয়াটাই ভালো, নাকি তিন হ্যাঁ, বেলা ভালো। খাবারটা নয়? না, অনেকে আছে আচ্ছা। মানে প্রেগনেন্সির টাইমেও কি করে যে আমার খিদে পেয়েছে আমি এখন হেভি মিল একটা খেয়ে নিই। না, হ্যাঁ। কেন বলছি, এই সময় অ্যাসিড রিফ্লাক্স খুব বেশি হয়। আচ্ছা। তাই অত্যধিক মানে খুব ভালোভাবে ঠেসে খেলে পরে খুব অ্যাসিডিটির প্রবলেম কিন্তু খাওয়ার পরে দেখা যায়। তার জন্য মিলটাকে 5 থেকে 6টা টাইমে ডিভাইড করে দিই। আর স্মল স্মল মিল নিন, তাতে কি হবে, অ্যাসিড রিফ্লাক্সটাও করবে না, অ্যাসিডিটির এবং প্রবলেমটা পেটও ভরা সম্পূর্ণ থাকবে, করবে। হ্যাঁ, বারবার পেটটাও খিদেও ভরা পাবে থাকবে। না, এটা একটা একদম। ব্যাপার। এবং যারা হ্যাঁ, অফিস হ্যাঁ। যাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু ভীষণ কার্যকরী একটা উপায়, যে ছোট আর ছোট টিফিন সমস্ত বক্সে। কিছুর মধ্যে একটুখানি হ্যাঁ। কিন্তু যেন আলমন্ড সিডস, মানে নাট সিডস, খেজুর, এগুলো যেন থাকে, কারণ খেজুর এগুলোতে কি হয়, মানে আমাদের হিমোগ্লোবিনটা এই সময় খুব দরকার, মানে আয়রনটা আমাদের খুব দরকার। তো আমাদের ডায়েটটা এমন ভাবে মেনটেন হবে, যখন মানে কোনো গর্ভবতী মহিলা হয়তো নিজে চুজ করতে পারছেন না, তখন ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ নিয়ে নিই। সারাদিনের খাবারের জন্য প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটটা থাকে। এছাড়া এই সময় আয়রন আর ক্যালসিয়ামের খুব বেশি দরকার, আপনাদের ডাক্তার হয়তো ওষুধ দিয়ে দেবেনই, কিন্তু খাবারের মধ্যে দিয়ে যাতে সেই পুষ্টিটা যায়, সেই আয়রন আর ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারটাও কিন্তু আপনার ডায়েটের মধ্যে সারাদিনের মধ্যে রাখবেন। একদম। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সারাদিনের ছোট ছোট মিল, অর্থাৎ ছোট ছোট টিফিন বক্সে খাবার খান কিছুক্ষণ অন্তর অন্তর, কিন্তু ওই হ্যাঁ, পেট ভরে 3 বেলা খাবারটা একটু সমস্যা করবে। একবারে না। একদম। আর বর্ষাকালে স্বাস্থ্যকর স্ন্যাক্স এর অপশন যদি আপনার থেকে জানতে চাই, কি বলবো? স্বাস্থ্যকর বলতে বাড়িতে যদি সে সময় ইভিনিং টাইমে কারোর খুব খেতে ইচ্ছা করে, তো সে সময় সে ছোলা ভাজা খেতে পারে। এই সময় স্প্রাউট খাওয়াটা ঠিক না, কারণ ওই যে রেখে দিয়ে যে ব্যাপারটা থাকছে ওটাতে ব্যাকটেরিয়া, কিন্তু এটা আমরা সবাই জানি স্প্রাউটটা আমরা ভিজিয়ে রাখতে লাগে, তারপরে স্প্রাউট হয়। তো এই জন্য স্প্রাউট খাওয়াটা কিন্তু ঠিক না, কিন্তু ব্যাকটেরিয়ার চান্সেস থাকে। এই সময় ছোলা ভাজা খেতে পারে, মাখানা খেতে পারে। তারপরে এই সময় যদি একটু মনে হয় যে না হালকা ফুলকা আমার একটুখানি মুড়ি খেতে ইচ্ছা করছে, সে সেটাও খেতে পারে। মানে যা হবে লাইট খাবারটা ইভিনিং টাইমে, যাতে তার কোনো অ্যাসিডিটি সেটা খেতে আচ্ছা। হবে। যারা শরীর চর্চার মধ্যে থাকেন এই সময় নিয়মিত ব্যায়াম করেন, অনেকে ডায়েট করেন, অনেকে হয়তো ডায়েটটা একটুখানি চেঞ্জ করেন, কিন্তু টেনশনে থাকে। অনেকেই দেখবেন এই সময় একটা নিয়মিত শরীর চর্চার মধ্যে থাকেন। তাদের জন্য কি পরামর্শ দেবেন? হ্যাঁ, ইয়োগাটা এই সময় খুব ভালো, মানে যারা গর্ভবতী অবস্থায় যদি যোগা করতে পারে তাদের বাচ্চা খুব হেলদিও হয়। আরেকটা জিনিস হলো যে হ্যাঁ, একবারে যে খাওয়াটা, এই একবারে খাওয়াটা কিন্তু খাওয়াটা উচিত না, কারণ এই সময় তো ওয়েটটা তো গেইন হবে, এটা নর্মাল হ্যাঁ। ব্যাপার। কিন্তু অনেকের আছে একটা এক্সেসিভ লেভেলের ওয়েট গেইন হয়ে যায়, যেটা পরেই গিয়ে বাচ্চা জন্মানোর পরেও হয়তো সেই ওয়েটটাকে আর আগের জায়গায় ফিরিয়ে আনতে পারে না।
তো এই জন্য প্রথম থেকে কি করা উচিত, যদি পেটও খালি না থাকে, বারে বারে মিলটা নিলে পরে কিন্তু ওয়েটটা হাই লেভেলের ইনক্রিজও হয় না, যেটা মানে এক্সেসিভ, মানে কারোর হয়তো 70 কিলোতে হয়ে যায়, কারো হয়তো 94-95 কিলোতে গিয়ে সেটা লাস্ট তার ঠেকছে। তো এই যে লেভেলটাতে যাওয়াটা, সেটা মানে অতিরিক্ত ওয়েটটা তার মধ্যে কি হবে, শুধু বাচ্চা হওয়ার পরে বিভিন্ন রোগ তার মধ্যে দাঁড়িয়ে যায়। তো তার জন্য এই সময়টা যোগা করাটা খুবই ভালো। আর যখন খাবারটা খাবেন, দিনের মধ্যে মিলটাকে 5 থেকে 6 ভাগে ডিভাইড করে দেবে, তাহলে ওয়েট গেইনের চান্সেসটাও খুব বেশি থাকে। বেশি থাকে না, এবং বাচ্চা হওয়ার পরে এই ওয়েটটা যেটা গেইন হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি কমেও খুব তাড়াতাড়ি নেমেও যায়। হ্যাঁ। নেমে যায়, একদমই তাই। এবং তাতে ফের আগের লাইফে ফেরার একটা সুযোগ থাকে, যেমন শরীর চর্চা করার। আর আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। জানতে চাইবো যে এই বর্ষাকালে একজন গর্ভবতী মহিলার ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত কি কি খাবেন, যদি একটু বলে দেন তাহলে অনেকের সুবিধা হবে। হ্যাঁ, এবার এই সময় তাদের ক্ষেত্রে দেখুন, ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত তাদের একটা ফার্স্ট পয়েন্ট মাথায় রাখতে হবে, সেটা হলো প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এছাড়াও আয়রন, ক্যালসিয়াম, জিঙ্ক যেন সম্পূর্ণ সমৃদ্ধ। তো সেই জন্য সকালবেলা যখন সে ঘুম থেকে উঠবে, তখন উঠে তোর হয়তো অনেকের ক্ষেত্রে টেন্ডেন্সিটা থাকে, সবার ক্ষেত্রে হয়তো হয় না, একটা ভমিটিং ফিলিং থেকে থাকে। হ্যাঁ, অনেকের একটা মর্নিং সিকনেস থাকে, এটা অনেকের ক্ষেত্রে থাকে, হয়তো মর্নিং অনেকেই খেতে পারে না। তো সেই সময় জবরদস্তি করে দরকার নেই, অ্যাটলিস্ট জলটা খেয়ে যাবেন। এই সময় ডাবের জলটা খুব বেশি উপকার, তো ডাবের জলটা খেতে পারেন এই সময়। সকালবেলা যদি মনে হয় যে আমি ডাবের জল খাওয়ার পরে আর কিছু খেতে ইচ্ছে করছে না, খেতে হবে না, তারপরে আপনি বিভিন্ন হেলথ ড্রিঙ্ক আছে, সেগুলো হেলথ ড্রিঙ্ক খেতে পারেন। যদি তাতেও অনেকের মনে হচ্ছে যে না, এবার ভমিটিং প্রবলেম থাকে, সেটাও যদি স্টপ করতে হয়, তো তাও অসুবিধা নেই। তাহলে প্রপার খাবারে, ফুডে চলে আসতে হবে। সেই প্রপার ফুডে ডালিয়ার খিচুড়ি করে খান, বা কোন রকমের ওটস এর খিচুড়ি করে, বা ওটস এর স্মুদি বানিয়ে, সব রকমের ডেটস নাটস দিয়ে বা সব রকমের ফ্রুটস দিয়ে একটা স্মুদি বানিয়ে খেতে পারেন। তারপরে মিড মর্নিং এ যদি মনে হয় যে না, আমি এবার এখন একটু ফ্রুটস খাবো, তো ফ্রুটস খান। তারপরে প্রপার লাঞ্চ যেটা হয়, যেমন ভাত, ডাল, মাছ, প্রপার যে লাঞ্চ হয় একদম, সেই প্রপার লাঞ্চ ওটা। তারপরে দই খাওয়া, লাঞ্চের সাথে একটু দই খাওয়া। স্যালাড বলতে কোনো কাঁচা স্যালাড না, স্যালাড বলতে সেখানে শসা খেতে পারেন, বা টমেটো, মানে এই যে এই সময়টা একটু কাঁচা জাতীয় স্যালাডটা খাওয়াটা খুব অ্যাভয়েড করাটাই বেটার, যেটা মানে পাতা জাতীয় যে স্যালাডটা, সেই জায়গায় শসাটা খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এছাড়া তারপরে যদি মনে হয় যে না, খিদে তো পাবেই, অবশ্যই পাবে। হ্যাঁ। তো তারপরে ওই সময়টা যদি আপনার খুব ক্রেভিংস হয়, তো একটু চা খেতে পারেন। তা সেই চাটা যদি লিকার টি হয় বেশি ভালো হয়, বা কোনো হার্বাল টি হয় বেশি হার্বাল ভালো টি। হয়। হ্যাঁ, হ্যাঁ। আপনি বারবার হার্বাল টির উপরে খুব হ্যাঁ, জোর দেন। কারণ এই সময় খুব অ্যাসিড রিফ্লাক্স করে, তো এই জন্য হার্বাল টি খেলে পরে সেই জায়গাটাও উপকার পাবেন, কারণ আদাতে আমাদের এই অ্যাসিডিটি প্রবলেমটা কমে অনেক সময়। তো সেই জন্য সেই জায়গাটা মানে হার্বাল টিটা খেতে পারেন। তার সাথে যদি মনে হয় যে এবার কিছু খাবার খাবো, সে একটু মুড়ি খেতে পারে, বা চিড়া ভাজা খেলো, বা ছোলা মাখনা, যেটা তার মনে হবে, এগুলো ভালো, তার জন্য হেলদি। তারপরে যদি তার মাঝখানে আরো একটু কিছু অন্য কিছু ফুড খেতে পারে, যেমন সে সিডস খাক, নাটস খাক, হেলদি আইটেম খাক। তারপরে প্রপার রাত্রেবেলা যেরকম ভাবে ডিনার হয়, প্রোটিন সমৃদ্ধ, যদি ফিশ ভালো না থাকে রাত্রে, তো এগ খাক, বা চিকেন খাক, বা ডাল, বয়েল ডাল এক বাটি, মানে প্রোটিন যেন যায় প্রপার, সেটাকে ফলো রাখবে। অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য। এবং বর্ষাকালে একজন গর্ভবতী মহিলার কি কি শারীরিক সুরক্ষা মেনে ডায়েট কিরকম হবে সেটা কিন্তু আজ মঞ্জুরি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন। আজ আপাতত এইটুকুই। তবে মঞ্জুরির সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এছাড়াও মেল করতে পারেন মঞ্জুরিকে, আপনাদের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন। আজ আপাতত এইটুকুই। সুস্থ থাকার সপ্তাহন আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল 6টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।